প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, কিছুদিন আগেই গেল ঈদ উল ফিতর, আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই আমাদের প্রিয়জনদের সাথে দেখা, আর ঈদ মানেই সিনেমা হলে যাওয়া, একসাথে পরিবারের সকলকে নিয়ে সিনেমা দেখা। আর ঈদের সিনেমায় এই বছর যুক্ত হয়েছে দারুণ একটি চলচ্চিত্র, নাম চক্কর ৩০২। এই চক্কর ৩০২ খুব সচরাচরভাবে আমরা যে চলচ্চিত্রগুলো দেখি তার থেকে অনেকাংশেই আলাদা, এবং দর্শকরাও কিন্তু ইতোমধ্যেই সাড়া ফেলেছে। আমরা এই চক্কর ৩০২ চলচ্চিত্রটি নিয়ে আজকে কথা বলবো তারকা কথনের সেটে, এবং কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে আছে নির্মাতা এবং অভিনেতা সুমন আনোয়ার, এবং আমাদের সাথে আরও আছে অভিনেত্রী বুশরা, ফারজানা বুশরা এবং সুমন আনোয়ার। দুজনকে নিয়ে চক্কর ৩০২ নিয়ে কথা বলবো আজকে। শরফ আহমেদ জীবন তার পরিচালনায় নতুন একটি চলচ্চিত্র, এবং তার প্রথম চলচ্চিত্র এটি। আপনারা দারুণভাবে অভিনয় করেছেন, এবং চলচ্চিত্র মানে তো শুধু গল্প না, এটাকে আসলে সবাই মিলে একসাথে সুন্দরভাবে ফুটিয়ে তোলার একটা প্রচেষ্টা। আসলে সব মিলিয়ে কেমন যাচ্ছে চক্কর ৩০২? সুমন আনোয়ার, আপনার কাছে শুনি। খুব ভালো যাচ্ছে, দর্শক খুবই এনজয় করছে পুরো চলচ্চিত্র, এবং আমরা বলতে চাই যে এইবার একটা সিনেমার ঈদ চলছে, অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, এবং দর্শক আমাদের গত লম্বা ৫-৬ মাস বা আরেকটু বেশি সময় ধরে নানান ধরনের ট্রমা অ্যাংজাইটির মধ্যে ছিল, রাষ্ট্রযন্ত্রের নানা আন্দোলন সংস্কার মুভমেন্ট নিয়ে। তো এবার আমার কাছে মনে হয়েছে যে দর্শক একটু উৎসব করছে এবং সিনেমা নিয়ে এক ধরনের মাতামাতি চলছে। সেই জায়গা থেকে চক্কর বেশ উন্মাদনা তৈরি করেছে দর্শকের মাঝখানে। এটা একটা মার্ডার মিস্ট্রি সিনেমা, এবং সিনেমার শেষ পর্যন্ত দর্শক বুঁদ হয়ে এই সিনেমাটা দেখছে, এবং আমরা যেসব দর্শকের রিয়াকশন পেয়েছি তা খুবই অসাধারণ। এবং দর্শক এই সিনেমার পরবর্তী কিস্তি মানে চক্কর ২ দেখতে চায়, এরকম একটা দর্শকদের মধ্য থেকে এক ধরনের একটা চাওয়া তৈরি হয়েছে। বাহ, দারুণ। ফারজানা বুশরা, আপনার কাছ থেকে একটু শুনি। ঈদের সময় তো আমরা দেখেছি এক ধরনের দর্শক, এখনো সিনেমা হলগুলোতে চলছে সিনেমাটি, এবং দর্শকরা যাচ্ছেন, দেখছেন, তাদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। সব মিলিয়ে কেমন রিয়াকশন পাচ্ছেন অডিয়েন্সদের কাছ থেকে? প্রথমেই শুরু করব এটা দিয়ে যে ঈদেই আমাদের চক্কর ৩০২ রিলিজ হলো। তো প্রত্যেকবার থেকে এবারের ঈদটা আমার জন্য একদমই পুরোপুরি ভিন্ন ছিল, কারণ এই আমার প্রথম চলচ্চিত্র এসেছে, ওটা দেখতে পারা দর্শকদের সাথে এবং তাদের রিয়াকশনটা জানতে পারা, এটা আসলে অন্যরকম। মানে এটা আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করেছি, এবং ভাইয়াদের থেকেও শুনছি যে মানে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে দর্শক এসে আমাদেরকে ছুঁয়ে দেখছেন, ওনারা আমাদের সাথে কথা বলছেন, ওনাদের রিয়াকশন, ওনারা কীরকমভাবে আমাদের মুভিটা এনজয় করেছেন এটা বলছেন। এবং সেটার পাশাপাশি যেটা যে সবাই চক্করের আরেকটা পার্ট দেখতে চাচ্ছেন, সবাই বলছে কবে দেখব। তো এরকম একটা সাড়া পাওয়া, ও সেটার পিছনে এত কাজ করার পরে এটা আসলে একদমই অন্যরকম একটা অনুভূতি। তো খুবই ভালো লাগছে। বাহ, দারুণ। এবং ঈদে নিশ্চয়ই পরিবারের সকলকে নিয়ে আপনারাও গিয়েছেন, হলে বসে দর্শকদের সাথে চলচ্চিত্রটি দেখলেন। এই যে অনেক দিন একসাথে কাজ করার পর সকলের একটা বড় পর্দায় যখন নিজের নাম দেখছেন, তারপরে আবার সেখানে ফ্যামিলি নিয়ে দেখছেন সকলকে, তখন আসলে আপনার কাছে কেমন লাগছে একটু শুনে, শোনাও না, আর আপনার কাছ থেকেও শুনি। না, এটা তো ভালো লাগা, এবং এটা সত্যি মানে এই জন্যই কাজ করা শিল্পীদের আসলে দর্শকের যেই ভালোবাসা, বা একটা সিনেমা আমি নির্মাতা হিসেবেও যখন কাজ করি, সামনে পেছনে অভিনেতা, নির্মাতা এবং সকল কলাকুশলী মিলে একটা গল্পকে তৈরি করে, এবং এই শুটিং চলাকালীন সময়ে এটা একটা ফ্যামিলি হয়ে যায়, এবং এই পরিবারটা লম্বা সময় একটা কাজ করে। দেন আফটার এটা রিলিজ হয়, দর্শক ভালো লাগলে সেটা নিয়ে উন্মাদনা তৈরি হয়, এবং সেইখানে আমাদের নিজেদের ফ্যামিলিও এক ধরনের ইনভলভড হয়ে যায়। সব কিছু মিলিয়ে এটা একটা বড় পারিবারিক বন্ধন তৈরি হয় আর কি, একটা সিনেমা একটা কাজের মধ্য দিয়ে। একদমই তাই। এবং এই যে বললেন যে নির্মাণের সময় একরকম ক্যামেরার পেছনে, আবার যখন অভিনয় শিল্পী হিসেবে কাজ করছেন ক্যামেরার সামনে, কোনটাকে বেশি এনজয় করেছেন মনে হচ্ছে? না, দুইটাই এনজয় করি, কারণ দুইটাই আমার কাজ। সামনে যখন কাজ করি তখন আসলে আমি ভুলে যাই যে আমি নির্মাতা, আর পেছনে যখন কাজ করি তখন আমি ভুলে যাই যে আমি অভিনেতা। বাহ, দারুণ। আমরা বুশরা আপু, আপনার কাছ থেকে একটু শুনি। এই যে ঈদের সময় এক একবার এক এক রকমভাবে আমরা উদযাপন করি, এই যে এই বছর আপনার চলচ্চিত্র আসলে বড় পর্দায় ফ্যামিলি সবাইকে নিয়ে দেখা, একটা নিজের চলচ্চিত্র, সাথে দর্শকদের একটা অন্যরকম প্রতিক্রিয়া, সব মিলিয়ে কেমন যাচ্ছে, কেমন গেল?
খুবই ভালো যাচ্ছে। ইনফ্যাক্ট এখনো ঈদের আমেজটা মনে হয় আমাদের কাটেনি, কারণ যতদিন চক্কর চলবে আমার মনে হয় আমাদের জন্য এটা একটা ঈদের মতোই আর কি। আর যেরকম শ্যুটের সময়টাতে একরকমভাবে সবার সাথে ক্লোজ হয়েছি, আমার মনে হচ্ছে যে আমরা প্রত্যেকটা দিন যে হল ভিজিটে যাচ্ছি এখন দর্শকদের সাথে মুভিটা আরেকবার করে দেখা হচ্ছে, তাদের কথা শোনা হচ্ছে, আমরা এক হল থেকে আরেক হলে যাচ্ছি, তো ওই জায়গাটাতে আমাদের সবার মধ্যে একটা অন্যরকম বন্ডিং ক্রিয়েট হয়েছে। সো হ্যাঁ, এখনো এই জন্য ঈদের আমেজটা আসলে আমাদের কাটেনি, সো খুবই ভালো লাগছে। বা আমরা চক্কর ৩০২ নিয়ে অনেক কথা বললাম, প্রিয় দর্শক চলুন চক্কর ৩০২ এর টিজারটি আমরা দেখে আসি। মনির সাহেব। ইয়েস স্যার। Like I said, I don't know. এটা আমেরিকার ফিল পেতেছে, কি সুন্দর ইংলিশ বলে ছেলেটা। লং ব্রেথ, টেক লং ব্রেথ। গুড, ভেরি গুড। তোর মতন প্রত্যেকটা মালাই সেই কয়, তো জানি না, কেউ বলতে চায় না। শেষ পর্যন্ত সত্যটা আমরা বাইট করি। বাহ, দারুণ টিজার, এবং টিজার দেখে আসলে দর্শকরা বুঝতেই পারবে যে এখানে আসলে সাসপেন্স, থ্রিলার, একই সাথে হাস্যরস ব্যাপারটিও কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। এবং শুধুমাত্র গল্প না, যেমনটি বলছিলাম, এখানে অনেক গুণী এবং দক্ষ অভিনেতা অভিনেত্রীদের একটা ইন্টারাকশনও আমরা দেখতে পাচ্ছি একই সাথে। এবং আরও একটি ব্যাপার হলো যে এখানে আপনারা যারা সহকর্মী ছিলেন দীর্ঘদিন ধরে, তাদেরও কিন্তু এখানে একটা উপস্থিতি দেখতে পাচ্ছি, সবাই মিলে একসাথে কাজ করেছেন, কেমন লাগলো? চক্কর আসলে একটা জার্নি, চক্কর একটা আমরা বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে ধরেন যে এইবার ঈদে অনেকগুলো ছবি আসছে এবং সেখানে অনেক বড় বড় তারকাদের ছবি আছে। সেই সমস্ত ভিড়ে চক্কর তার গল্প, তার মেধা, তার শিল্পীদের অভিনয় দক্ষতা, নির্মাণ সব কিছু দিয়ে একটা জায়গা করে নিয়েছে দর্শকের মনে। আবার এইটাও আপনি দেখবেন যে দর্শক কিন্তু এবার যেইভাবে হলমুখী হয়েছে এবং তার কাছে অনেকগুলো অপশন আছে, অনেক ধরনের সিনেমা আছে, সে চাইলেই বেছে নিতে পারে যে কোন সিনেমাটা দেখবে। এবং আমি বেশিরভাগ দর্শকের সাথে যাদের সাথে কথা বলেছি, তারা প্রায় ৩টা-৪টা করে ছবি দেখেছে এবং তারা চক্করকে অনেক উপরের মার্কিংয়ে রেখেছে। সো এইটা আমাদের হোল টিমের একটা অ্যাচিভমেন্ট এবং আমার কাছে মনে হয় যে আমাদের হোল ইন্ডাস্ট্রির জন্য এইবারের ঈদটা, এই যে সিনেমার একটা ঈদ গেল, এইটা আমাদের ইন্ডাস্ট্রিকে নানাভাবে আরেকটু সামনের দিকে নিয়ে যাবে। একদমই তাই, যে যেরকম অপশনের কথা বলছেন, তখন কিন্তু এই যে যখন হলে যাচ্ছে যে কোনো দর্শক, তার সামনে অনেক অপশন, একই সাথে বরবাদ, জঙ্গলি, দাগি, চক্কর, জিন 3 সব কিছু মিলিয়ে আলটিমেটলি কিন্তু এই চলচ্চিত্র অঙ্গনেরই একটা অনেক আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এবং আশা করছি দর্শকরা বাংলা সিনেমার সাথেই থাকবেন, এভাবেই বাংলা সিনেমা আসতেই থাকবে এবং দর্শকরাও এরকম অনেক অপশন আসলে দেখতে চায়। আমরা একটু ফারজানা বুশরা আপনার কাছে যাচ্ছি। এই যে যখন আমরা টিজারটি দেখছিলাম, এখানে যেরকম একটা থ্রিলিং ব্যাপার আছে, একই সাথে কিন্তু মনে হচ্ছে এখানে একটা সমাজের জন্য একটা মেসেজও আমরা দেখতে পাচ্ছি। আসলে সব কিছু মিলিয়ে যখন কাজটি করেছেন, তখন কি মনে হয়েছিল যে আলটিমেটলি অডিয়েন্স যখন এই ধরনের কন্টেন্ট কনজিউম করবে, তখন তার কি ধরনের মেসেজ পাচ্ছে? তার এটা যেরকম আসলে রিয়াকশনটা পাচ্ছি, এটা কমপ্লিটলি আনএক্সপেক্টেড ছিল। আমরা যখন শুরু করছি তখন হয়তো এরকম রিয়াকশনটাও আমরা এক্সপেক্ট করি নাই, মানে এই লেভেলে। তো সেই জায়গাটা থেকে হ্যাঁ, এখন যেটা দেখছি যে দর্শকদের মধ্যে সব এজ গ্রুপের দর্শকই আসছেন হলে, চক্কর দেখছেন, পছন্দ করছেন, মানে টিনেজার্স থেকে শুরু করে বাবা মা, মানে সব পরিবারের সকলের জন্য কিছু না কিছু একটা মেসেজ আছে, একটা সোশ্যাল মেসেজও আসে, পাশাপাশি মানে ওটার পাশাপাশি কমেডি, থ্রিলার সবকিছুই এটার মধ্যে আছে। আবার চলচ্চিত্রের গানও কিন্তু আছে। গানও আছে। প্রিয় দর্শক চলুন চক্করের একটি গান। বাহ,
ভীষণ ভাইব্রেন্ট একটি গান আমরা দেখতে পারলাম এবং পুরো গান সর্বোপরি পুরো সিনেমাটি দেখতে হলে প্রিয় দর্শক চলে যান আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। আমরা সিনেমা নিয়ে আরও কথা বলবো। এই যে সুমন আনোয়ার, আপনি বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেন নানা ধরনের কাজে, একই সাথে নির্মাতা হিসেবেও কাজ করছেন। আসলে যখন চরিত্রটাকে নিজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চান তখন আসলে একটা বড় প্রস্তুতিরও দরকার হয়, এক এক কাজের জন্য এক এক রকমভাবে। সেটা কিভাবে করেন আপনি? এইটা তো আসলে আপনার মনোজগতে এক ধরনের একটা চরিত্রের বিস্তার ঘটে। আপনি যখন ফিল্ম মেকারের সাথে মিটিং করবেন, আপনি যখন ওই টেক্সটের মধ্যে দিয়ে যাবেন, স্ক্রিপ্ট আপনাকে একটা গাইডলাইন দিবে, তারপরে আপনি নিজে আসলে আপনার অভিজ্ঞতা, আপনার জানাশোনা, আপনার দেখা, আপনার পড়া, আপনি টেক্সট থেকে রেফারেন্স নিতে পারেন। আপনার একটা রেফারেন্স দরকার হয় একটা চরিত্র তৈরি করার জন্য, সেটা আপনার অভিজ্ঞতা অথবা কোনো ফিল্ম থেকে দেখা বা কোনো বই থেকে পড়া কোনো চরিত্রের রেফারেন্সের ভিত্তিতে আপনি করতে পারেন, অথবা এমন কোনো চরিত্র যেইটা আসলে আপনার রেফারেন্সের নাগালের মধ্যে নেই, সেটাকে আপনার কল্পনা করতে হয়। তো আপনার এইটা আসলে একজন সঙ্গীত শিল্পী সকালবেলায় যেরকম রেয়াজ করে, সেরকম একজন অভিনেতারও তার নিজস্ব কিছু প্রস্তুতির জায়গা আছে। সেইটা আসলে এরকম বলে বোঝানো যাবে না আর কি। ওইটা অনেকটাই একদম একান্ত ব্যক্তিগত মনস্তাত্ত্বিক প্রস্তুতি। এই যে প্রস্তুতির ব্যাপার আসলো, রেফারেন্সের ব্যাপার আসলো, আমরা জানি আপনার থিয়েটারের সাথেও একটা সম্পৃক্ততা ছিল। এই থিয়েটারের ব্যাপারটি আপনাকে আসলে অভিনয়ের ক্ষেত্রে কতটুকু সমৃদ্ধ করেছে বলে আপনি মনে করেন? থিয়েটারের ব্যাপারটা অভিনয়ের বেলায় অবশ্যই আমাকে সমৃদ্ধ করেছে। থিয়েটার আসলে একজন শিল্পীকে একটা আলাদা আত্মবিশ্বাস দেয় এবং মঞ্চে দাঁড়াবার যেই শক্তি, এবং একজন অভিনেতা হিসেবে আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ডায়ালগ বলবেন, বেশিরভাগ বেলায় আমরা দেখি যে অনেক সাপোর্টিং কাস্ট যাদেরকে আমরা নিয়ে আসি, তারা অনেক সময় গ্রুমিং থাকে না, ট্রেন থাকে না, তো সে অনেক নার্ভাস হয়ে যায়। ওই আফটার অ্যাকশন এক ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়, ওইটাকে ডিল করার জন্য থিয়েটার আপনার একটা সুন্দর গ্রুমিং বা একটা স্কুলিং, যেখান থেকে আপনি আসলে এই আত্মবিশ্বাসটা নিয়ে এসে মিডিয়াতে কাজ করতে পারবেন। বাহ বাহ, দারুণ। ফারজানা বুশরা, আপনার কাছ থেকে একটু শুনি। এই যে যখন সবাইকে নিয়ে কাজটি এখন দেখছেন, হল ভিজিট করছেন, আপনি অফ স্ক্রিনে বলছিলেন যে আপনাদেরকে বলছি আপনাদেরকে একটু ছুঁয়ে দেখতে চাচ্ছে দর্শকরা, এরকম নানা ধরনের দর্শকদের ভালোবাসা পাচ্ছেন। আসলে পরিবার কিংবা যারা কাছের মানুষ, বন্ধু, তারা কি বলছেন চক্কর দেখে? সবাই অনেক সাপোর্টিভ। আমি প্রথম থেকে যখন শুটে গিয়েছি, কারণ এটা আমার প্রথম কাজ ছিল, আমার অভিনয়ের জীবনের শুরুটাই চক্করের কাজ দিয়ে, তো তখন যখন আমি বলেছিলাম তখন আমি নিজেও আসলে আশা করি নাই যে এই লেভেলে যাব, যেখানে আসলে আমার লিমা চরিত্রটাও কিন্তু অনেক ছোট একটা চরিত্র ছিল, কিন্তু সবাই রেকগনাইজ করছেন, এসে কথা বলছেন বা প্রশংসা করছেন। তো ফ্যামিলির ক্ষেত্রে বা আমার ওয়ার্ক প্লেস, আমি জবও করি, তো আমার টিম সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। ইভেন এমনও হয়েছে যে আমরা চক্কর একটা শো, আমার টিমের 16 জন আমরা সবাই মিলে একসাথে বসে দেখেছি, এবং ওরা যেভাবে চিয়ার করেছেন আমার টিম মেম্বার্স, মানে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। মানে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছেন, আত্মীয় স্বজন, ফ্যামিলি, ফ্রেন্ডস, তো এটা একটা অনেক বড় প্রাপ্তি অবশ্যই। বাহ, দারুণ। সুমন আনোয়ার, আপনার কাজ তো অনেক, আপনি শুধু যে ফিল্মে কাজ করছেন এমন না, আপনাকে ওয়েব সিরিজেও আমরা দেখছি, নির্মাতা হিসেবেও দেখছি, এতগুলি কাজ করছেন। আসলে এবার ঈদে আর অন্য কি কি কাজ এসেছে আপনার, বা কোন কাজগুলো চলছে এখন? এইবার ঈদে আমার চক্কর সিনেমা ছাড়া চরকিতে মাইসেলফ অ্যালেন স্বপন, ওইটার সিরিজ সিজন 2 আসছে, সেটাও দর্শক দেখছে। এবং এটা আসলে মানে আমি জানি না, এগুলো তো আর আমি ডিসাইড করি না, তো আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। কখন কোনটা রিলিজ হবে এটা এক ধরনের একটা প্রডিউসার থাকে, প্ল্যাটফর্ম থাকে, তারা ডিসিশন নেয়। তো একটা শিল্পীর কাজ হচ্ছে নির্মাতা হিসাবে, আমি যেরকম আমার একটা ওয়েব ফিল্ম আসছে সামনে মির্জা নামে, তো এইটাও ডিসাইড করবে ওই প্ল্যাটফর্মের লোকজন যে কখন কোন সময় এটা রিলিজ করা যায়। তো এরকম পাইপলাইনে অনেকগুলো কাজ আছে যেগুলো আমি চাইলেই এখন আপনাকে বলতে পারছি না যে খুব শীঘ্রই হয়তো সেগুলো দেখবেন, কারণ এগুলোর সাথে একটা বড় ইনভেস্টমেন্ট থাকে, তারা এগুলো অ্যানাউন্স করে। সো আমরা ইন্টারভিউতে চাইলেই বলে দিতে পারি না, কিন্তু আমি দর্শককে এটুকু বলতে পারি যে এইবার ঈদের মতো কোরবানি ঈদেও অনেকগুলো কাজ তারা পাবে আমার কাছ থেকে। বাহ, এই যে একটা অনেক বড় জার্নি, থিয়েটার থেকে তারপরে নাটকে,
ফিল্মে ডিরেক্টর হিসেবে কাজ করা, এখন আবার পুরোপুরি চেঞ্জ হয়ে ওটিটি বেসড কাজ এখন অনেক বেশি আসছে, এই ব্যাপারটি আপনি আসলে কিভাবে দেখছেন? এইটা আসলে সময়ের সাথে সাথে আপনি দেখেন যে আমাদের ঘড়ি, ক্যালেন্ডার এগুলো কিন্তু সব আমাদের মোবাইলে চলে গেছে। তো প্রত্যেকটা সময়ের এক একটা ডিমান্ড থাকে, এক একটা প্রজেকশন থাকে। তো আপনি শিল্পী হিসাবে যদি কন্টেম্পোরারি থাকতে পারেন, সেটাই আপনার মূল কাজ, যে সমসাময়িক থাকাটা আপনার আর্টওয়ার্কের মধ্য দিয়ে। যেসব শিল্পীরা আসলে সমসাময়িক হতে পারছে না, সে কিন্তু পিছিয়ে যাচ্ছে, সে থাকতে পারছে না। তো নানান ধরনের প্ল্যাটফর্ম আসবে, আমরা জানি না ওটিটির পরে কোন ধরনের প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু আপনাকে সবসময় সেই সমসাময়িক সচেতন জায়গা থেকে আপনাকে এগিয়ে যেতে হবে এবং অ্যাজ এ আর্টিস্ট আপনাকে প্রতিদিন শিখতে হবে। আপনি যত শিখতে পারবেন ততই এগিয়ে যাবেন। এইটা আসলে একটা লার্নিং প্রসেস, লম্বা। একদমই তাই। এবং ওটিটির ব্যাপারটি যদি আমরা চিন্তা করি, তাহলে পরে আন্তর্জাতিক মানের যেসব কাজ নেটফ্লিক্সে আমরা দেখছি কিংবা হইচই, বাংলাদেশের আমরা দেখছি চরকি, এরকম নানা ধরনের ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু অনেক কাজ প্রতিনিয়ত আসছে, আপলোড হচ্ছে এবং দর্শকরাও সেগুলো নিয়মিতভাবে দেখছেন। এবং আমি একটু এখানে অ্যাড করতে চাই, যে সমস্ত কন্টেন্ট আমরা টেলিভিশনে, সিনেমায় বলতে পারছি না, সেই কন্টেন্টগুলোই কিন্তু আমরা ওটিটিতে বলতে পারছি। ওইখানে একটা আলাদা ধরনের দর্শক তৈরি হয়েছে যারা পে করে এই কন্টেন্টগুলো দেখছে। একদমই তাই। এবং বাংলাদেশের অনেক কাজও কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বেশ সমাদৃত হচ্ছে। যেরকম আপনার একটি কাজ আছে মানিহানি, সেটিও কিন্তু দারুণভাবে আমরা সকলেই দেখেছি এবং ভীষণ রকম ভালো লেগেছে সকলে। এরকম আসলে আপনার কি মনে হয় যে বাংলাদেশের কাজগুলো আসলে আন্তর্জাতিক মানের কতটুকু হচ্ছে, বা প্রতিবন্ধকতাগুলো কিভাবে পেরোনো? দেখেন, এটা একটা স্বপ্ন লাগবে যে আপনি আপনাকে নিয়ে কত দূর যেতে চান এবং আপনার আশেপাশের মানুষকে নিয়ে আপনি কত দূর যেতে চান। তো আমি যেই জায়গাটায় কাজ করি, আমার ইন্ডাস্ট্রিকে নিয়ে আমি কোথায় যেতে চাই, এইটা ব্যক্তিগত একটা স্বপ্ন বা একটা লক্ষ্য দরকার হয়। আরেকটা হচ্ছে যে সামগ্রিক ইন্ডাস্ট্রির একটা ড্রিম দরকার হয়, যে আগামী দিনে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা বিশ্ব দরবারে এরকম জায়গায় নিয়ে যেতে চাই। তো ওই জায়গায় প্রত্যেকটা শিল্পী যদি ওইরকম একটা ভিশন, একটা লক্ষ্য নিয়ে কাজ করতে থাকে, আজকে আমাদের সিনেমা যেভাবে দর্শকের সাথে কানেক্টেড হচ্ছে, আমাদের ওটিটি কন্টেন্ট আমাদের দেশ সহ পার্শ্ববর্তী দেশে এবং সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কাছে যেইভাবে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, তো আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই আমরা, ধরেন যে আপনি চাইনিজ, জাপানিজ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের একটা ছবি দেখলে কিন্তু আপনি বুঝতে পারেন যে এটা কোন জায়গার। সেরকম ভিজুয়াল একটা ল্যাঙ্গুয়েজ বিশ্ব দরবারে বাংলাদেশের ইমেজের আমরা যদি তৈরি করতে পারি, সেটাই আমাদের সার্থকতা হবে। এবং সেই লক্ষ্যে ব্যক্তিগত হিসাবে, ব্যক্তিগত শিল্পী হিসাবে প্রত্যেকটা মানুষের কাজ করা উচিত এবং ইন্ডাস্ট্রির সকলের এরকম একটা স্বপ্ন থাকা উচিত। একদমই তাই। এবং আমরা সকলে তেমনটাই প্রত্যাশা করি বাংলাদেশে যে সকল কাজ হচ্ছে সেগুলো নিয়ে। আমরা একটু ফারজানা বুশরা আবার আপনার কাছে যাচ্ছি। এই যে প্রথম কাজ এবং চরিত্রটাকে নিজের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দর্শকদের মাঝে ফুটিয়ে তোলা, চ্যালেঞ্জগুলো কি কি ছিল? লিমা চরিত্রটা আসলে আমার সবচেয়ে ডিফিকাল্ট বা করা সবচেয়ে কঠিন চরিত্র ছিল। ক্যারেক্টারটাও অনেক জটিল, মানে ওর লাইফটা অনেক সাধারণ, তারপর কোনো না কোনো একটা পরিস্থিতির কারণে সে একটা চক্করের মধ্যে পড়ে যায়, সেটা থেকেই গল্পটা। তো এই যে ওর অনুভূতিগুলা স্ক্রিনে তুলে ধরা, এটা আমার জন্য অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল। তো সেই জায়গাটাতে জীবন ভাই এবং শরাফ আহমেদ জীবন, আমাদের ডিরেক্টর, এবং মোশাররফ করিম ভাই দুইজনই অনেক মানে পাশে থেকে অনেক গাইডেন্স দিয়েছেন। এবং যতটুকুই নার্ভাসনেস ছিল সেটে যাওয়ার পরে আর সেটা ছিল না, কারণ ওই গাইডেন্সটা পেয়ে যাওয়া হয়েছে। সো ওই জায়গাটাতে মনে হয়েছে যে যখন দর্শকদের থেকেও শুনছি যে ওটা আসলে আশানুরূপ জিনিসটা দাঁড়া করাতে পেরেছি। সো এটাই। বাহ। এবং এই যে ডিরেক্টর, তার স্যাটিসফ্যাকশনটা কিন্তু প্রত্যেকটা আর্টিস্টের জন্য অনেক বেশি জরুরি। তো আপনাদের এই যে চক্কর ৩০২, ডিরেক্টর সাহেব কি বলছেন? না, জীবন তো খুব এক্সাইটেড এবং এইটা আসলে আমরা প্রত্যেকে যখন কাজ করছিলাম তখন আমরা আসলে এটা একটা টিম ফিল তৈরি হয়েছে এবং পরিবারের মতো তৈরি হয়েছে চক্কর সিনেমার ইউনিট। এবং এই পরিবার তৈরি হওয়ার পেছনেই কিন্তু আজকের সাকসেস। আপনি যদি সবার সাথে কানেক্টেড হইতে পারেন, অ্যাজ এ ডিরেক্টর আপনি প্রত্যেকটা মানুষকে চেয়ার আপ করতে পারেন, প্রত্যেকটা চরিত্রের ইনার ফিলকে তার চরিত্রের মধ্য দিয়ে প্রকাশ করতে পারেন, সেই চেষ্টাটা জীবন করেছে এবং যেটার বহিঃপ্রকাশ দর্শক আমাদেরকে হলে দিচ্ছে। সো আমি মনে করব যে জীবন সাকসেস, তার প্রথম ছবিতে দর্শকের এত ভালোবাসা পাচ্ছে। বাহ। এবং তার সাথে আসলে কাজের অভিজ্ঞতা কেমন বড় পর্দায়?
জীবনের সাথে আমার একসাথে থিয়েটার করা আমার ছোট ভাই এবং লম্বা জার্নি ছিল, তো এইটা আসলে আলাদা করে আমি এক্সপিরিয়েন্সটা যতটা বলতে পারবো তার চেয়ে আমার ধারণা যে বুশরা বলতে পারবে, কারণ আমার তো ওর সাথে অনেক ইন্টারাকশন হয়। আচ্ছা, সো এখানে জীবন ভাইয়ের সাথে এক্সপিরিয়েন্সের পাশাপাশি আসলে সবার কথাই বলতে হবে, কারণ আমরা যেই তিনজন যেই তরুণ চরিত্রে অভিনয় করেছি চক্করে, আমরা তিনজনই নতুন, আমাদের তিনজনেরই প্রথম কাজ ছিল। সো সেখানে এত সিনিয়র আর্টিস্ট, নির্মাতা, অভিনেতাদের সাথে কাজ করতে যাওয়ার মধ্যে কিন্তু একটা নার্ভাসনেস কাজ করে। তো ওই জায়গাটাতে না আসলে যখন আমরা কাজ করতে গিয়েছি, ভাইয়ারা সবাই আমাদেরকে এমনভাবে আপন করে নিয়েছেন যে মানে সবাই মিলেমিশে, ভাইয়া মাত্রই বলছিলেন যে যতখানি ডিরেক্টরের অবদান ছিল সবারই অবদান ছিল, ওনারা আমাদেরকে আসলে ওরকমভাবে আপন করে নিয়েছেন দেখেই ওরকমভাবে আমরা কাজটা করতে পেরেছি। এবং এখন পর্যন্ত যে আমরা হলে হলে যাচ্ছি, এই জিনিসটাও মানে মানে অন্যরকম একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে। সো আমার মনে হয় যে সবার মধ্যে মানে আমরা একটা পরিবারের মতো হয়ে গিয়েছি এখন। সো এটা অনেক বড় একটা জিনিস। কারণ যে কোনো নতুন কাজ মানে যেরকম স্ক্রিনে আমরা একরকম সবার মধ্যে কেমিস্ট্রি দেখছি, অফ স্ক্রিনেও কিন্তু অনেক মজার ঘটনা ঘটে। আমরা একটু চক্করের অফ স্ক্রিনের একটি মজার ঘটনা শুনি। আমি ঠিক মজার ঘটনা তো, শুটিং আসলে খুবই একটা কঠিন কাজ, মজা করার খুব একটা সুযোগ থাকে না, বরং ওখানে পরিশ্রমের এক্সপেরিয়েন্সটাই বেশি। যেরকম আমরা একটু আগে আপনি যে গানটা দেখছিলেন সেটা আমরা শুট করছিলাম সদরঘাটে, এবং তখন অনেক ঠান্ডা ছিল এবং আমার গায়ে খুবই একটা পাতলা শার্ট ছিল, এবং আফটার শর্ট বারবার ওরা চাদর দিয়ে দিচ্ছিল, আর আশেপাশে সকলেই খুব মোটা জামা পরা ছিল, ওদের সোয়েটার ছিল, জ্যাকেট ছিল, কানটুপি ছিল, আর নদীর উপর বাতাস থাকে, তো আমরা কাঁপতেছিলাম, আবার এইরকম চাটা খেয়ে চাঙ্গা হয়ে কাজ করতেছিলাম। এই তো এক্সপিরিয়েন্স। বাহ, দারুণ। আমরা আসলে চক্কর নিয়ে আড্ডা দিলাম। আমরা সিনেমা হলে গিয়েও সিনেমাটি অবশ্যই সকলে দেখব, এবং দর্শকরা তো ইতিমধ্যেই দেখছেন, আরও দেখবেন। এবং সর্বোপরি আসলে চক্কর সিনেমাটির জন্য চ্যানেল আই পরিবারের অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সেটে আসার জন্য, এবং সামনে আরও অনেক নতুন নতুন কাজ আসছে, এবং আপনাদেরকেও তারকাকথনের সেটে আমরা পাবো, আড্ডা দিব নতুন নতুন কাজ নিয়ে। আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি। এবং দর্শক, আপনাদের জন্য বলে রাখতে চাই, চক্কর ৩০২ দারুণ একটি সিনেমা। দেরি না করে আজই চলে যান আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে, আপনার পরিবার পরিজনদের নিয়ে, এবং উপভোগ করুন দারুণ সব বাংলা চলচ্চিত্র। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।